প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ওয়াহিদা খানম কলি আজকে তোমাদেরকে অষ্টম অধ্যায়ে দুটো গুরুত্বপূর্ণ বিক্রিয়া, দহন বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া, এই দুটো সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাস শুরু করার আগে গতদিনের যে ক্লাসটা হলো সেটার প্রিপারেশনটা তো তোমাদের কেমন ছিল সেটা একটু যাচাই করি। গতদিন আমরা মস্তিষ্ক সম্পর্কে পড়েছি, অর্থাৎ আমরা যে আমাদের মস্তিষ্কের যে প্রধান অংশগুলো সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এখন আমাকে বলো, মস্তিষ্ক যে বিশেষ জায়গায় সুরক্ষিত থাকে সেই অংশটির নাম কি? মস্তিষ্ক যে বিশেষ জায়গায় সুরক্ষিত থাকে সে অংশটির নাম হচ্ছে করোটি, অর্থাৎ করোটির মধ্যে মস্তিষ্ক সুরক্ষিত থাকে। এরপরে বলবে যে মস্তিষ্ক আবৃতকারী পর্দাটির নাম কি? মস্তিষ্ক আবৃতকারী পর্দার নাম হচ্ছে মেনিনজেস, অর্থাৎ মস্তিষ্ক মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত থাকে। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের ক্রোধ, লজ্জা, শীত নিদ্রা এই অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? এটা তো নিশ্চয় সবাই মনে রেখেছো, কারণ এটা মনে রাখার মতোই প্রশ্ন। এটার উত্তর হচ্ছে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস, এবং এই থ্যালামাস এবং হাইপোথ্যালামাস হচ্ছে গুরু মস্তিষ্কের অংশ। তো মেইনলি থ্যালামাস এবং হাইপোথ্যালামাসই এই অংশগুলোকে কি করে? নিয়ন্ত্রণ করে। তো আজকের আমাদের যে আলোচনা সেটার প্রথমে আমরা যে বিক্রিয়াটা পড়ব সেটার নাম হচ্ছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া সম্পর্কে তোমরা এর আগেও জেনেছো, আমরা পড়েছি দহন বিক্রিয়া আসলে কি বা দহন বিক্রিয়া কেমন হয়। অ্যাকচুয়ালি দহন শব্দটা মানে শুনলেই আমাদের কাছে কোনো কিছুকে পুরানো, দাহ করা এরকম মনে হয়, তাই না? তো দহন বিক্রিয়ার যদি আমরা অ্যাকচুয়াল সংজ্ঞা জানতে চাই যে দহন বিক্রিয়া বলতে কি বোঝো, প্রশ্ন থাকে না এরকম যে অনেক সময় এরকম একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া থাকে এবং বিক্রিয়া দেওয়ার পর হচ্ছে সেই বিক্রিয়াটাকে ব্যাখ্যা করতে বলে যে উপরের বিক্রিয়াটি কী ধরনের, ব্যাখ্যা করো। তখন নাম লিখতে হয়। আবার অনেক সময় সরাসরি প্রশ্নও থাকে, দহন বিক্রিয়া বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। সেটা ছোট 2 মার্কের জন্য হতে পারে। তখন কিন্তু আবার তোমাকে সংজ্ঞাটা দিতে হবে। তাহলে তুমি যে জিনিসটা করবা সেটা হচ্ছে যে দহন বিক্রিয়ার প্রপারলি সংজ্ঞা তুমি যদি দিতে চাও তাহলে তুমি বলবে যে হচ্ছে কোনো মৌলকে বা যৌগকে, মৌল যৌগ দুটোই হতে পারে, তাই কোনো মৌলকে বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে যদি পোড়ানো হয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে ওই উপাদানটির মৌল অক্সাইডে পরিণত হয়, যেটাকে আমরা বলছি দহন বিক্রিয়া। ঠিক আছে? তো আমরা এটার একটা খুব সহজ উদাহরণ দিয়ে বলতে পারি। ঠিক আছে, আমরা কি বললাম বলো? আমরা বলেছি যে হচ্ছে উপাদানটির মৌলটি কিসে পরিণত হতে হবে? অক্সাইডে পরিণত হতে হবে। তার মানে কি? অক্সিজেনের উপস্থিতি এখানে অবশ্যম্ভাবী, অবশ্যই অক্সিজেনের উপস্থিতি এখানে থাকতে হবে। তো আমরা যে দহনের যে সবচেয়ে ইজিয়েস্ট একটা এক্সাম্পল দিতে পারি সেটা হচ্ছে ক্যান্ডেল বা মোমবাতি। মোমবাতি তো আমরা বিভিন্ন কারণে জ্বলাই, কারেন্ট চলে গেলে জ্বলাই। আমার মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই মোমবাতি জ্বালাতে ভালো লাগে, রাতের বেলা লাইটটা অফ করে মোমবাতির আলো দেখতে ভালো লাগে, তো সে সময় আমরা দেখতে পারি। তাছাড়া হচ্ছে আমরা বার্থডেতেও তো মোমবাতি জ্বালাই, বিভিন্ন কারণে আরও মোমবাতি জ্বালানো লাগতে পারে। তো এখানে আমি একটি মোমবাতি আগে জ্বালাই, তারপরে তোমাদেরকে হচ্ছে উদাহরণটা ব্যাখ্যা করছি। তো এখানে দেখো, আমি যখনই একটা মোমবাতি জ্বালালাম এটা কিন্তু জ্বলতে শুরু করলো, আমার হাতে একটা ছোট্ট টাইনি একটা স্টার। তো এই মোমবাতি যখন জ্বলছে, এর সলতেটা পুড়ছে, মানে কি হচ্ছে বলো তো? মোমটা কিন্তু গলছে। এবং তোমরা যে আরও অন্যান্য মোম দ্বারাও, কত শেপের মোম হতে পারে, বিভিন্ন শেপ। নর্মালি আমরা যে মোমটা ইউজ করি সেটা হচ্ছে একটা স্টিকের মতো হয় দেখতে, তাই না? তো এই যে যখন এরকম মোম জ্বলছে, যে এটা জ্বলছে এবং এটা গলছে, মোমটা গলছে, তো এই মোমটা গলার ফলে যেটা হচ্ছে যে অনেক মোম যখন আমরা, স্পেশালি যে স্টিক ধরনের মোম, এটাতে আমরা দেখতে পাই যে মোম জ্বলতে জ্বলতে এর খানিকটা অংশ এর গা বেয়ে নিচে পড়ে। এটাও কিন্তু হবে, এই যে অলরেডি এটার চারপাশটা তরল হয়ে গেছে, লিকুইড। আমি যখন যদি এটা কাট করি, ভালো করে একটু খেয়াল করো, এই যে দেখো এর তরল অংশটা কিন্তু নেমে আসছে, এটা কিন্তু এর গা বেয়ে পড়বে।
তো এই যে এর তরল অংশ যেটা নিচে বেয়ে নামছে সেটা কিন্তু মোমের গলিত অংশ। আবার অনেক অংশ, এই যে যেহেতু আমি আলো জ্বালিয়েছি, তোমরা তো জানো যে আগুন কখনোই অক্সিজেনের উপস্থিতি ছাড়া হচ্ছে জ্বলে না। তার মানে এখানে অক্সিজেন এই মোমটাকে পুড়িয়ে দিচ্ছে। তো এই মোমবাতিটা যে গলছে, এই গলার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে একই সাথে তাপ এবং আলো উৎপন্ন হচ্ছে। আর এই যে মোমের কিছু অংশ, এখন বলো এই মোমটা যদি আমি পুরোটা গলিয়ে ফেলি, হ্যাঁ, একটু পরে এই মোমটা যখন পুরোটা গলে যাবে তখন কিন্তু এর শেপটা আর এরকম স্টার থাকবে না, পুরোটা কিন্তু গলে যাবে। তো এই যে গলে গেল এই মোমটা গলে যাওয়ার ফলে এর মোমের কিন্তু অনেক অংশ, মানে যেটুকু অংশ এর গা বেয়ে পড়ছে এটুকু অংশ যদি আমি তুলে জমা করি, মোমটা অ্যাকচুয়ালি যত বড় ছিল তত বড় কিন্তু হবে না। এর কারণ কি, মোমের কিছু অংশ বাষ্প হয়ে বাতাসের সাথে মিশে যায়। তো এর ফলে কি হয়, এর ফলে হচ্ছে আমরা জানি যে এই অক্সিজেনটা গলে গিয়ে অক্সাইডে পরিণত হয় এবং এর ফলে দহনের ফলে অবশ্যই আলো এবং তাপ উৎপন্ন হয়। তাহলে দহন বিক্রিয়া যদি ব্যাখ্যা করতে বলে তাহলে তোমরা এভাবে ব্যাখ্যা করতে পারো। এছাড়াও তুমি একটা সাধারণ উদাহরণ দিতে পারো, সেটা হচ্ছে আমরা যেমন দেখি যে সালফার যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে এখানে অবশ্যই কি দিতে হবে, তাপ দিতে হবে। এই তাপ পেয়ে যখন সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন এখানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যেটা একটা দহনের উদাহরণ হতে পারে। এখন তোমাকে এখানে প্রশ্ন 2-3 রকমের হতে পারে, যেমন হতে পারে যে উপরের বিক্রিয়াটি কী ধরনের, হয়তো এরকম একটা বিক্রিয়া দেওয়া থাকলো, ঠিক আছে, যেখানে অক্সিজেন অক্সাইডে পরিণত হয়েছে, তাহলে উপরের বিক্রিয়াটি কী ধরনের এটাকে ব্যাখ্যা করো। তখন তুমি লিখবে কেন বিক্রিয়াটি কী ধরনের, বলতে গেলে তোমাকে কেন এটা বলতে হবে এবং সেই সাথে তুমি বিক্রিয়াটি ব্যাখ্যা করবে। আবার সরাসরি প্রশ্ন থাকতে পারে দহন কি, দহন বিক্রিয়া কাকে বলে ব্যাখ্যা করো। সেই ক্ষেত্রে যদি এরকম প্রশ্নই আসে, কিংবা তুমি দেখলে যে তোমার উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে, একটা মোম জ্বলছে, এরকম যদি প্রশ্ন দেখো, তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে দহনের বিক্রিয়ার উদাহরণ হিসেবে তুমি মোমবাতির উদাহরণটা খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারো। এইভাবে ব্যাখ্যা করলে তুমি হচ্ছে সম্পূর্ণ নাম্বারটাই পাবে। তবে প্রশ্ন তোমাকে অবশ্যই সঠিকভাবে বুঝতে হবে যে প্রশ্ন তোমার কাছে কি চেয়েছে, তোমার কাছে কি সংজ্ঞা চেয়েছে, নাকি তোমার কাছে হচ্ছে রাসায়নিক যে বিক্রিয়া তার ব্যাখ্যা চেয়েছে, নাকি উদাহরণ দিয়ে কোনো ব্যাখ্যা করতে বলেছে। অবশ্যই প্রশ্ন সঠিকভাবে বুঝে তারপরে তোমাকে আনসারটা করতে হবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। এরপরে আমরা যে বিক্রিয়াটা পড়ব তার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন কি, একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিস পুনরায় বসানো, সেটা হচ্ছে প্রতিস্থাপন। মাঝে মাঝে আমরা শুনি না কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে, অন্য কোনো অর্গ্যান প্রতিস্থাপন করা হচ্ছে, সেই রকম। তো এই প্রতিস্থাপন বিক্রিয়ার যখন আমরা সংজ্ঞা দিব তখন আমরা বলবো যে যে বিক্রিয়ায় কোনো মৌল কোনো যৌগ হতে, একটি মৌল কোনো যৌগ হতে মৌলটিকে সরিয়ে নিজে সেই স্থানটি দখল করে এবং নতুন কোনো যৌগ তৈরি করে তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। কথাটা আবার সুন্দর করে বোঝো, বলা হচ্ছে যে যে বিক্রিয়াতে কোনো একটি মৌল, অর্থাৎ সরাবে কে, মৌল, কাকে সরাবে, একটা যৌগ হতে আর একটা মৌলকে, ঠিক আছে, এবং নিজে গিয়ে ওই স্থানটা দখল করবে এবং তার ফলে একটা নতুন কি হবে, যৌগ তৈরি হবে, তাকে বলা হচ্ছে কি বলতো, তাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তো এখানে আমরা একটা উদাহরণের সাহায্যে বিক্রিয়াটা ব্যাখ্যা করতে পারি। যেমন ধরো আয়রন যখন এখানে কপার সালফেট দিই, আয়রন এবং কপার সালফেট যদি বিক্রিয়া করে পরস্পরের সাথে, তাহলে এখানে কিন্তু ফেরাস বা আয়রন কিন্তু একটা মৌল, আর এখানে কপার এবং সালফেট দুটোই যেহেতু আছে এটা অবশ্যই একটা যৌগ। অ্যাকচুয়ালি এখানে কপার আছে, সালফার আছে, অক্সিজেন আছে, একাধিক অক্সিজেন আছে, দ্যাটস ওয়াই এটা একটা যৌগ। তো এইখানে তাহলে এই মৌলটা দেখো এখানে কি করছে, এই বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে ফেরাস সালফেট কপার।
তাহলে এখানে যে ঘটনাটা ঘটলো, তোমরা বিক্রিয়াটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে ফেরাস কপার সালফেট থেকে কপারকে সরিয়ে নিজে সেই স্থানটা দখল করলো, এবং দখল করার ফলে কপার সালফেটের পরিবর্তে নতুন একটা যৌগ উৎপন্ন হলো, যেটার নাম হচ্ছে ফেরাস সালফেট। তো এই ফেরাস সালফেট উৎপন্ন হলো এবং কপারটা কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। তাহলে এখানে ফেরাস নিজে কপারকে সরিয়ে স্থানটা দখল করলো। তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো, এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। খুব ইজি, তোমরা হচ্ছে অন্য শুধুমাত্র এই উদাহরণটাই যে ব্যবহার করতে হবে এমন না, তোমরা অন্য কোনো উদাহরণ ব্যবহার করেও কিন্তু এটা ব্যাখ্যা করতে পারো। তবে অবশ্যই তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আসলেও তুমি যে উদাহরণটা ইউজ করছো সেটা প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এটা কিন্তু অবশ্যই তোমাকে দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এই গেল তোমার প্রতিস্থাপন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া। এরকম দহন বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়ার অন্য উদাহরণ তোমরা ব্যবহার করে চেষ্টা করবে দহন এবং প্রতিস্থাপন বিক্রিয়াটাকে ব্যাখ্যা করার। যখন তুমি অন্য উদাহরণ ব্যবহার করে ব্যাখ্যাটা সম্পূর্ণভাবে সুন্দর করে লিখতে পারবে, তখন তুমি বুঝে নিবে যে হ্যাঁ, এবার প্রশ্নটা যেমনই থাকুক আমি এটার আনসার করতে পারবো। তাহলে এখানে যদি কোনো সমস্যা থাকে অন্য বিক্রিয়া করতে গিয়ে, যেমন প্রতিস্থাপন বিক্রিয়া তুমি অন্য উদাহরণ দিলে বা দহন বিক্রিয়া তুমি অন্য উদাহরণ দিলে, তাহলে তুমি সাথে সাথে আমাকে লাইভ ক্লাসে তুমি জিজ্ঞাসা করে নিবে যে ম্যাম আমি ওই উদাহরণের পরিবর্তে এই উদাহরণ দিয়ে করেছিলাম, এটা ঠিক আছে কিনা। ঠিক আছে? তাহলে যে কোনো সমস্যা থাকলে আমরা সেটা পরীক্ষার আগে সলভ দিব। আর হচ্ছে অন্য কোনো যদি প্রবলেম থাকে, যেমন হচ্ছে যে বুঝতে যদি সমস্যা হয় অ্যাকচুয়ালি দহন বিক্রিয়াটা কি প্রতিস্থাপন বিক্রিয়াটা কি, তাহলে সেটা নিয়েও আমরা আলোচনা করতে পারি। আচ্ছা, তো তাহলে দেখো আমরা আজকে শেষ করলাম দহন বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া। দহন বিক্রিয়ায় আমরা বলেছি যে মৌল এবং যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে এর মৌল মানে উপাদানের মৌলটাকে যদি অক্সাইডে পরিণত করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে দহন বিক্রিয়া। আর প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলছি যে একটি মৌল যখন কোনো যৌগ হতে অন্য একটি মৌলকে সরিয়ে নিজে তার স্থানটা দখল করে এবং নতুন যৌগ তৈরি করে, তাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যাকচুয়ালি তুমি যদি তোমার মেমোরিতে খুব ভালো করে ডেফিনেশনটা বুঝে নিয়ে মনে রাখতে পারো, তাহলে তোমার কাছে কিন্তু এটা ব্যাখ্যা করাটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল আজকে তোমাদের দহন এবং প্রতিস্থাপন বিক্রিয়া। আমি হোমওয়ার্ক দিচ্ছি যেটা তোমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে একটি উদাহরণের সাহায্যে দহন ও প্রতিস্থাপন বিক্রিয়া ব্যাখ্যা করো। ঠিক আছে? তোমরা হোমওয়ার্ক কমপ্লিট করবে সবাই সুন্দর করে, হোমওয়ার্কের পিকচার তুলে আমাকে গ্রুপে পোস্ট করে দিবে, আমি হচ্ছে খাতা চেক করে দেব। ঠিক আছে? সবাই ভালো প্রিপারেশন নাও, সামনেই তোমাদের পরীক্ষা। কিন্তু শুধুমাত্র যে পড়লে হবে তা কিন্তু না, অবশ্যই তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আবহাওয়া চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এই আবহাওয়াতে যেন তুমি অসুস্থ হয়ে না যাও এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। ভালো মতো সুষম খাবার গ্রহণ করতে হবে এবং অবভিয়াসলি বাবা মার কথা শুনে চলতে হবে। তো তোমরা আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সঙ্গে আবারও নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।